দর্শক, সপ্তাহ ঘুরে আমি ডাক্তার মারজান আপনাদের সাথে চলে এসেছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সৌজন্যে লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আজকে আমরা শুনবো 5 বছরের মিষ্টি সোনামণি ফিহার কথা। ফিহা অ্যাডেনোটনসিলাইটিস নামক একটি রোগে আক্রান্ত ছিল। কি হয়েছিল ফিহার, সে এখন কেমন আছে, সবটুকুই জানবো, থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। দর্শক, নাক কান গলার যে কোনো সমস্যার সমাধান খুঁজতে থাকুন আমাদের সাথে। চলুন পরিচিত হই আমাদের গেস্ট এক্সপার্টের সাথে। আমাদের সাথে আছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ ডক্টর মারজান, জিটিভি স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, এবার পরিচিত হব আমাদের বিশেষ অতিথির সাথে। আমাদের সাথে আছেন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিসা চৌধুরী নাফা। নাফিসা আপু, কেমন আছেন? আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি নাফিসা আপু। স্যার, আমরা তো শুরুতেই বললাম যে ফিহা অ্যাডেনোটনসিলাইটিসে আক্রান্ত ছিল। অ্যাডেনোটনসিলাইটিস সম্পর্কে জানবার আগে আপনার কাছে আমি একটু জানতে চাইবো অ্যাডেনয়েড জিনিসটা আসলে কি এবং এটা কেন হয়? এডিনয়েডের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সাধারণ জনগণ খুব একটা বেশি জানে না বা বুঝতে পারে না জিনিসটা কোথায় থাকে, কি অবস্থায় থাকে। যে কারণে আমি একটি চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। সো ভিউয়ার্স, থাকুন আমার সাথে, দেখতে থাকুন আসলে এডিনয়েডটি মানবদেহের কোথায় থাকে। এই যে আমি যে পিকচারটি ডিসপ্লে করছি, একটু খেয়াল করুন। এই যে একটি মানুষের চিত্র, এখানে এই যে মার্কটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূলত এডিনয়েড। তো এটি কোথায় থাকছে? এই যে আমাদের নাক দিয়ে যে আমরা শ্বাস গ্রহণ করছি, এই যে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং তারপর কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ন্যাজোফ্যারিংস, অর্থাৎ আমাদের যে শ্বাস নেওয়ার যে পথটা যদি আমরা চিন্তা করি, নাক থেকে শুরু করে ন্যাজল ক্যাভিটি, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, আলটিমেটলি আমাদের শ্বাসনালীতে বাতাসটা ঢুকে গেল। তো রাস্তার একদম সম্মুখ ভাগেই এই যে উপরের দিকে এই যে সফট প্যালেট বা যে আলা জিহ্বার চিত্রটা খেয়াল করছেন, আর এখানে এটা হচ্ছে বেস অফ দ্য স্কাল। তো এই জায়গাটির নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংসের এই জায়গাটিতে যে টিস্যুটা আমি দেখাচ্ছি মার্ক করে, এটার নাম হচ্ছে এডিনয়েড। তাহলে এডিনয়েড জিনিসটা কি? এটা হচ্ছে একটি বেসিক্যালি, আমি যদি একটু মেডিকেলের ভাষায় বলতে চাই, এটি একটি লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান বা এটার আরেকটা নাম কিন্তু ফ্যারেঞ্জিয়াল টনসিল। তো দেখুন, সৃষ্টিকর্তা কতটা আমাদেরকে ভালোবাসেন। তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের শরীরের প্রোটেকশন ব্যবস্থাও কিন্তু তিনি দিয়ে দিয়েছেন, তাই তো? প্রোটেকশন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, যার ফলে কি হয় যে আমরা যাতে এই যে খাবারের সাথে মুখ দিয়ে যখন আমরা আহার গ্রহণ করছি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করছি, খাদ্যের সাথে বাতাসের সাথে কোনো জীবাণু যদি আমাদের ভেতরে প্রবেশ করতে যায়, সঙ্গে সঙ্গে এখানে একটি সিকিউরিটি গার্ড হিসেবে যে রিং তৈরি করা আছে, এরাই কিন্তু প্রথমে আমাদেরকে বাধা দিচ্ছে। কীভাবে বাধা দিচ্ছে? যেহেতু লিম্ফয়েড অর্গান, এই লিম্ফয়েড অর্গানের মধ্যে রয়েছে বি লিম্ফোসাইট নামক একটি জিনিস, যেটি আমাদের শরীরে ইমিউনিটি বা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিটা জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে, এবং লড়াই করে সেটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোকে আমাদের দেহ থেকে বের করে দিচ্ছে। তো এখন লড়াই করতে যেয়ে ওরা কিন্তু অনেক শক্তিশালী হওয়ার চেষ্টা করে। শক্তিশালী বলতে বোঝাচ্ছি আমি, ওরা জীবাণুদের এগেনস্টে যখন বারবার অংশগ্রহণ করে তখন সাইজে বড় হতে থাকে, আর বড় হলেই সেই কন্ডিশনটিকে বলা হয় হাইপারট্রফি। এই যে আমি একটু দেখাচ্ছি এই চিত্রের মাধ্যমে, খেয়াল করুন, এটা যখন বড় হয়ে যাচ্ছে তখন জিনিসটা কিন্তু এরকম হয়ে গেল। তো জিনিসটা যখন বড় হয়ে যাচ্ছে সেই কন্ডিশনটির নাম হচ্ছে এডিনয়েডস। তো আজকের আলোচনাটা কিন্তু আমাদের এটা নিয়েই, এডিনোটনসিলাইটিস। থ্যাংক ইউ ডক্টর মারজান। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এডিনয়েড সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। তো এই এডিনয়েডের উপসর্গ কি, মানে কি কি সিমটম দেখলে আমি বুঝবো যে এই ধরনের সমস্যা হচ্ছে, এডিনয়েডের সমস্যা হচ্ছে? উপসর্গটা বোঝার জন্য কিন্তু আমাদের আবার ছবিতে ফিরে যেতে হবে। খেয়াল করুন যে এই যে ন্যাজোফ্যারিংস আমি দেখিয়েছি, আমরা কিন্তু শ্বাস গ্রহণ করছি এই নাক দিয়ে, ন্যাজাল ক্যাভিটি এবং ন্যাজোফ্যারিংসে বাতাসটা আমাদের শ্বাসনালীতে পৌঁছাচ্ছে। তো যাদের এডিনয়েডটা বড় হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করুন, তাহলে কিন্তু বাতাস ঠিক মতন যেতে পারছে না, তাই না? বাতাস কিন্তু নাক দিয়ে ন্যাজোফ্যারিংস হয়ে ঠিক মতন আমাদের শ্বাসনালীতে পৌঁছাচ্ছে না। তো দিনের বেলায় খুব একটি কষ্ট না হলেও রাত্রে তো আমরা ঘুমাই।
এই ঘুমের সময় তো আমাদের সব কিছু রিল্যাক্স হবে, আমাদের মুখ বন্ধ থাকবে। তো আমরা তো শ্বাস মুখ দিয়েও গ্রহণ করতে পারি। তো যেহেতু আমরা রাত্রেবেলা যে সমস্ত বাচ্চাদের এই এডিনয়েডটা বড় হয়ে যায়, তো তাদের নাক দিয়ে তো তারা শ্বাস করতে পারে না, যে কারণে রাত্রেবেলা সে ঘুমানোর সময় যেটা করছে, মুখ হা করছে এবং সেই মুখ দিয়ে সে বাতাস গ্রহণ করছে। অর্থাৎ সিমটম হিসেবে আপনি যদি আপনার বাচ্চার মধ্যে খেয়াল করেন যে বাচ্চা ঘুমানোর সময় হা করে ঘুমাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সিমটম, যেটাকে আমরা বলছি মাউথ ব্রিদিং। এই হা করে ঘুমালে এবং যদি টনসিলটাও বড় থাকে, আলটিমেটলি তার কি হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে যেতে পারে, এবং যার ফলে রোগীরা, এই বাচ্চারা, ছোটো বাচ্চারা কিন্তু নাক ডাকতে পারে। তো নাক ডাকাও কিন্তু বাচ্চাদের একটি সিমটম। এবং এই অক্সিজেনটা আমাদের দেহটাকে বাঁচিয়ে রেখেছে, তাই না? তো এই অক্সিজেনের যদি ঘাটতি হয়, বাচ্চার শ্বাসকষ্ট হবে, তখন বাচ্চা অস্থিরতা তৈরি হবে, এপাশ ওপাশ করবে, উঠবস করবে, কখনো ঘুম থেকে জেগে উঠবে, কান্নাও করতে পারে। এটাও কিন্তু একটা উপসর্গ। এরপর এই যে এডিনয়েডটা আমি বললাম, যেখানে একটি ন্যাজোফ্যারেঞ্জিয়াল একটা টিউব আছে, এই টিউব দিয়ে আমাদের কানের সাথে সংযোগ রয়েছে, অর্থাৎ নাক এবং কানের সংযোগকারী যে পাইপ, সেটার আবার ওপেনিংটা কিন্তু এই যে এই জায়গাটিতে। এখন এডিনয়েড টিস্যু বড় হতে হতে যখন এই টিউবটাকে ব্লক করে দিবে, তখন কানের মধ্যে এক ধরনের ইনফ্লামেশন হবে, যেটাকে আমরা বলছি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, অর্থাৎ কানের মধ্যে ইনফ্লামেটরি সিক্রেশন জমে মধ্যকণের একটি প্রদাহর একটি তৈরি করবে, এবং সেখান থেকে কান ব্যথা করবে। দেখবেন হঠাৎ করে বাচ্চারা রাত্রেবেলা খুব কান্নাকাটি করছে কান ধরে, মনে রাখবেন তখন হয়তো বা কানে তার সমস্যা হতে পারে, অর্থাৎ কান ব্যথা করতে পারে, কানের শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যাবে, এবং সেখান থেকে আরও কমপ্লিকেশন হলে কান দিয়ে পুষ্পানি ঝরবে। আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপা, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন আপনার বাচ্চা লেথার্জিক হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ালেখায় অনেকটা কনসেন্ট্রেশন নেই, মেন্টাল ডেভেলপমেন্টটাও ঠিক মতন হচ্ছে না, ওর সাথে যে বন্ধুবান্ধবরা আছে তারা যতটা ট্যালেন্ট, ও ট্যালেন্টের দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা সিমটম। সেটা কি কারণে হচ্ছে? দেখুন, আমাদের যে একটা গ্রোয়িং ফেজে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু এই বয়সে সবচেয়ে বেশি হয়, এবং এই ডেভেলপমেন্টের জন্য আমাদের পিওর অক্সিজেনেশনের প্রয়োজন আছে। এই যে নাক দিয়ে যখন পিওর অক্সিজেন আমাদের ফুসফুস হয়ে আমাদের প্রতিটা সেলে পৌঁছাবে, স্পেশালি ব্রেনের যে সেলগুলোতে পৌঁছাবে, তখন আমাদের নিউরো ডেভেলপমেন্টটা করাবে। মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, দক্ষতা, আইকিউ, এই জিনিসগুলো কিন্তু এই সময়টাতেই ডেভেলপ হয় বাচ্চাদের, এবং এটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর আস্তে আস্তে কমতে থাকে। তো যেই সময়টাতে ওর বাড়বে, আর সেই সময়টাতে যদি ও বাধার সম্মুখীন হয়ে যায়, তাহলে তো এই ছেলেটি অথবা মেয়েটি মেধার দিক দিয়ে পিছিয়ে গেল, পড়ালেখা ঠিক মতন বুঝছে না, ক্লাসে অমনোযোগী, তাই না? আস্তে আস্তে সে পিছিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা চেঞ্জ, অর্থাৎ বাচ্চাদের আইকিউটাও কমে যায়। এরপর শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়, যেমন বাচ্চারা খাবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের প্রতি একটি অনীহা রয়েছে, কারণ তার বারবার সংক্রমণ হলে খাবারের ইচ্ছাটাও চলে যাবে, তার প্রপার নিউট্রিশন পাচ্ছে না, তার শরীরটাও ঠিক মতন ডেভেলপমেন্ট হচ্ছে না, অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট দুটোতেই কিন্তু তার একটা পরিবর্তন আসবে। পাশাপাশি তার চেহারার ছবির মধ্যেও কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটাকে বলছি আমরা এডিনয়েড ফেসেস, অনেকটা হাবাগোবা টাইপের একটি চেহারা আমরা প্রস্ফুটিত হয়। এটা একদম 11th আওয়ারে, অর্থাৎ কোনো ট্রিটমেন্ট যদি না করে, সেক্ষেত্রে বাচ্চাদের চেহারার মধ্যে একটা ইডিওটিক লুক চলে আসে, যেটা আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে বাচ্চারা অ্যাডিনয়েডের সমস্যা হলে হাঁ করে ঘুমায়, নাক ডাকার সমস্যায় ভোগে। স্যার, বড়রাও তো নাক ডাকে, তো সেক্ষেত্রে কি বড়দের অ্যাডিনয়েডের সমস্যা হতে পারে? এক্স্যাক্টলি, এখানেও একটি বিষয় জানবার রয়েছে। তো আপা, মূলত 3 থেকে 13, অর্থাৎ 3 to 13 ইয়ার্স রেঞ্জের মধ্যেই মূলত এই এডিনয়েডের হাইপারট্রফিটা হয়। এর কারণ হচ্ছে বারবার যখন সংক্রমণ হচ্ছে, তখন এই সময়টাতে হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তো যে কারণে কিন্তু এই বয়সের মধ্যে আমরা বেশি পাই। এবং আফটার 13, অর্থাৎ 12-13 পর থেকে কিন্তু বাই ন্যাচারালি এই এডিনয়েড টিস্যুটা কমতে থাকবে, এটাই আসলে প্রকৃতির নিয়ম। কিন্তু কারো কারো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটে, অর্থাৎ তার এই এডিনয়েড টিস্যুটা ন্যাচারালি যে অ্যাট্রোপি হয়ে যাওয়ার কথা, সেটা হয় না। এবং যারা একটু বাল্কি, একটু যাদের অবেসিটি রয়েছে, তাদের কিন্তু এই জিনিসটা আমরা পাই, এবং সেক্ষেত্রে তার কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে যায়, অর্থাৎ তার ওই ঘুমের মধ্যে নাক ডাকা এবং নাক ডাকা পরবর্তী শ্বাসকষ্টের প্রবলেম হয়, অর্থাৎ এটি অ্যাডাল্টেও কিন্তু আমরা এডিনয়েড টিস্যু অনেক পেয়ে থাকি। এখন আমি আপনার এই কথা শুনে আমার ব্যক্তিগতভাবে দেখা একজনকে আর কি রিলেট করতে পারছি। যখন ঘুম থেকে উঠতো, হাঁ করে ঘুমোতো, এবং ঘুম থেকে ওঠার পরে তার দেখা গেলো যে বালিশে, মানে লালা লালা যেটাকে বলি আমরা, সেটা অনেকখানি বালিশে থাকতো আর কি। তো এটা কি কোনো কারণ হতে পারে? এডিনয়েডের জন্য কি এরকম হচ্ছে? নাফিস আপু খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমাদের দর্শকরাও নিশ্চয়ই এটার উত্তর জানতে চায়।